আমার মাথায় হাত রেখে বলুন, কোনটা সত্যি? আমি তোমায় ভালোবাসি তুবড়ি, মন থেকে। আর এই কথায় কোনো মিথ্যে নেই, এক ফোঁটাও না। তোমার মাথায় হাত রেখেই বলছি তুবড়ি। আজকের এই দিন আসতো না তুবড়ি, যেদিন তুমি আমায় ফিরিয়ে দিলে। শুধুমাত্র আমি জানি আমার কি হয়েছিল। আমার সব স্বপ্ন মুহূর্তের মধ্যে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছিল তুবড়ি। সব থেকে বেশি কষ্ট আমি কিসে পেয়েছিলাম জানো? যখন তুমি আমায় বলেছিলে আমি তোমায় বিরক্ত করছি। তাই তোমাকে আর কিছু আমি এক্সপ্লেন করতে যাইনি তুবড়ি। যদি তুমি আরো বিরক্ত হও, সেদিন কোনো কারণ ছাড়াই তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছিলে। আর সেই কষ্ট থেকেই বোধহয় আমার খুব অভিমান হয়েছিল। আর ওই অভিমান থেকেই আমি মায়ের ঠিক করা পাত্রীকে বিয়ে করতে রাজি হয়েছিলাম। আমি তোমাকে ভুলতে চেয়েছিলাম তুবড়ি। হঠাৎ শুনলাম তোমার বিয়ে ঠিক হয়ে গেছে, আর সেটা শোনার পর আমি নিজেকে ঠিক রাখতে পারিনি তুবড়ি। তোমার ওপর যতই অভিমান করি না কেন, তোমার জীবনটা তো আমি নষ্ট হতে দিতে পারি না, বলো? আমার বিয়ে আচমকা ঠিক হওয়ার পিছনেও আপনার মায়ের হাত আছে অর্জুন। আমি বুঝতে পেরেছি। এই হিসেবটা এখন আমার কাছে একদম পরিষ্কার। কেন তুবড়ি, কেন তুমি আমায় সেদিন ফিরিয়ে দিলে তুবড়ি? কেন এত কষ্ট দিলে আমায়? তার জন্যই তো এত কিছু হলো। ভুল হয়তো আমিও করেছি মায়ের কথায় রাজি হয়ে, কিন্তু তাতে কি তোমার কোনো দায় নেই বলো? কেন করেছিলে তুমি এমন? কেন বলো? আপনার কি মনে হয় আপনাকে ফিরিয়ে দিয়ে, আপনাকে কষ্ট দিয়ে আমি নিজে কষ্ট পাইনি? তাহলে ফেরালে কেন? এই কেনর উত্তরটা যদি আমি বলি, বিশ্বাস করতে পারবেন তো? মানে? কিছু কটু কথা আপনাকে শুনতে হবে, যেগুলো সত্যি। শুনতে পারবেন তো? আরে ভাবো না কিছু মামি, এরপরে কি হবে? ভাবছি ভাবছি, দাঁড়া, ভাবতে দে। ভাবো ভাবো মহা, ভাবো ভাবো। এমন একটা প্ল্যান ভাবতে হবে যাতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। যাতে যাতে নিশার দিকে কেউ আঙুল তুলতে না পারে। কি হলো আবার? নিশা, নিশা আর কাঁদিস না, নিশা আর কাঁদিস না, অনেক তো হলো, বল। বৌদি দেখো না কি করছে, তখন থেকে কেঁদে যাচ্ছে। আন্টি আমার কোনো দোষ নেই, আমি ঘরের ভেতর থাকতে পারছিলাম না, আমার কিরকম দম আটকে আসছিল, তাই আমি বাগানে গেছিলাম। আর অর্জুনও তখন ওখানে একা ছিল, তাই। আমাকে খুব বোকা মনে হয় তোমাদের। কেন বৌদি, কেন? দেখো নিশা, কাজের কারণে আমাকে সবসময় অনেক মানুষ চড়াতে হয়। তুমি যে কাজটা করেছো, সেটা যে তুমি ইচ্ছে করে করেছো, সেটা অন্তত আমি বুঝতে পেরেছি। আন্টি তুমি আমাকে ভুল বুঝছো। কি কেস হলো? বৌদি তো তুবড়িকে হাঁটাতে চায়, তাহলে হঠাৎ নিশাকে এভাবে বলছে কেন?
নিশা, নিশা বলছি, সত্যি কথাটা বলে দে না, এখানে কিচ্ছু লুকোবার নেই। নিশা, তুই বলে দে যে তুই ইচ্ছে করেই করেছিস, কিন্তু মনের অনেক কষ্ট থেকে। বলে দে নিশা। হ্যাঁ বল না, আরে বল। তুই যে তুবড়িকে এই বাড়ি থেকে তাড়াতে চাস, মানে অর্জুনের জীবনে তো ওই মেয়ে থাকতে পারে না, না ও তো এই পরিবারের যোগ্য নয়, ওই মেয়ে তো পাতে দেওয়ারই যোগ্য নয়। তুই যে চাস তুবড়ি যাতে অর্জুনের জীবনে না থাকে সেটা বলে দে। তোমার মামা যে কথাগুলো বলছে সেগুলো কি সত্যি? তুমি কি সেই জন্যই গিয়েছিলে কাজটা করতে? কি হলো বলো? হ্যাঁ, আমি ইচ্ছে করে। আমার চোখ তাহলে তোমাকে চিনতে ভুল করেনি নিশা। দূর চাই, কোন দিকে যাচ্ছে ব্যাপারটা বুঝতেও তো পারছি না। তোমাকে চিনতে আমারও সময় লাগেনি। তুমি গিরগিটির মতো, বাড়ির লোকের সামনে এক, আর আলাদা হলেই তুমি অন্যরকম। আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও নিশা। আমি খুশি হয়েছি, তুমি কাজটা খুব ভালো করেছো। কিন্তু এবার আমাকে বলো যে তুমি এই কাজটা কেন করেছো? আমি বৌদি, আমি নিশাকে শিখিয়েছিলাম সব, তোমার কথা রাখার জন্যই তো। নিশাকে বলতে দাও মহুয়া, তুমি চুপ করো। একটা কথা মনে রেখো, তুবড়িকে তাড়ানোর জন্য তুমি যা খুশি করবে ঠিক, কিন্তু আমার ছেলে যদি মনে কোনো কষ্ট পায় তাহলে কিন্তু এই বাড়িতে কারোর জায়গা হবে না। আর অর্জুনকে ভালো না বেশে অর্জুনের সঙ্গে ভালোবাসার খেলায় যদি তুমি মাতো, তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। বলো, তোমার যা বলার আছে বলো, আমি মানতে পারবো, যতই কটু হোক। আমি আপনাকে ফিরিয়ে দিয়েছিলাম দিদির কথা ভেবে। বুঝলাম না, তোমার দিদির বিয়ের সঙ্গে আমাদের কি সম্পর্ক তুবড়ি? বলছি, সবটাই বলছি, অন্য কোনো কারণে নয়। শুধুমাত্র আমার মা আর দিদির মুখের দিকে তাকিয়ে আমি এই বিয়েতে রাজি হয়েছিলাম। মানে তোমার মা ওই ছেলেটাকে তোমাকে বিয়ে করার জন্য বললো আর তুমি রাজি হয়ে গেলে তুবড়ি? ব্যাপারটা অতটা সহজ নয়। আমি ওই ছেলেটাকে বিয়ে করতে রাজি হয়েছিলাম যাতে আমার দিদির বিয়েটা না ভেঙে যায়। প্রতীক্ষা কর, তুই এই বিয়ে করবি, নাহলে তুই আবার মোরা মোরা মুখ দেখবি। আর সেটা হলে আমার মা ভেতর থেকে শেষ হয়ে যেত। শুধুমাত্র সেই কারণে নিজের ভালোবাসার মূল্যটাও আমি দিইনি। নিজের থেকে, নিজের ভালোবাসার থেকে আমার মায়ের জীবনের গুরুত্ব আমার কাছে অনেক বেশি। সেই কারণেই হয়তো ওই মুহূর্তে দাঁড়িয়ে আপনাকে কষ্ট দেওয়াটা আমার কাছে বেশি সহজ মনে হয়েছিল। ইচ্ছে করে কষ্ট দিয়েছিলাম আপনাকে, যাতে আপনি আমাকে ভুলে যান। জানি হয়তো সবচেয়ে বেশি কষ্ট আপনিই পেয়েছেন, কিন্তু অর্জুন আমি নিরুপায় ছিলাম। এবার আসল সত্যিটা শুনুন, আমাকে ওই পরিস্থিতিতে কে নিয়ে গেছিল জানেন? এই যে শর্ত যে আমার বিয়ে ওই ছেলের সাথেই হতে হবে, না হলে আমার দিদির বিয়ে ভেঙে যাবে, এসব কে করিয়েছে জানেন? রূপা দেবী। আর রূপা দেবী এ সব কিছু কার কথায় করেছেন? আপনার মা। তোমার সব কথা আমি মেনে নিলাম তুবড়ি, কিন্তু আমার মায়ের ব্যাপারটা একদমই নয়। আমার মা এমন কাজ কিছুতেই করতে পারে না। তুমি যাই বলো না কেন তুবড়ি, আমার মায়ের সম্পর্কে আমার ধারণা কিছুতেই বদলাবে না। তুবড়ি, আমি তোমার থেকে নতুনভাবে শিখেছি
মাকে কিরকম ভাবে ভালোবাসতে হয়। তুমি যেমন তোমার মায়ের বিরুদ্ধে কোনো কথা সহ্য করতে পারো না, আমিও সহ্য করতে পারি না তুবড়ি। তুমি যেমন তোমার মাকে সবার আগে রাখো, আমিও ঠিক তেমনটাই। তুমি যা বলবে আমি সবকিছু শুনে নেবো তুবড়ি, কিন্তু তুমি যদি আমার চোখে আমার মাকে ছোট করার চেষ্টা করো, তাহলে তোমার আমার সম্পর্কটা এটা কি ধরনের কথা? তারাও অথচ অর্জুন যেন কোনো কষ্ট না পায়। কোন পথে এগোবো এবার? তবে যে পথেই যাই না কেন, আমাদের খুব সাবধানে পা ফেলতে হবে। আর একটা কথা মনে রাখবে, উনি যদি আমাদের এখানে আসার আসল উদ্দেশ্যটা জানতে পারেন, যে তুবড়িকে তাড়ানো আমাদের উদ্দেশ্য নয়, উনাকে কোণঠাসা করা আমাদের উদ্দেশ্য, তাহলে কিন্তু উনি ছেড়ে কথা বলবেন না। প্রচুর পোষা গুন্ডা আছে, শেষ করে দেবে। হ্যাঁ, তার আগে উনি শেষ হয়ে যাবেন। ভাগ্নি ভাগ্নি ভাগ্নি, আমাদের যা করতে হবে না খুব তাড়াতাড়ি করতে হবে, আমাদের হাতে কিন্তু সময় খুব কম। কিন্তু মামা, আমি একটা জিনিস বুঝতে পারছি না, ব্যাপারটা কোন দিকে এগোলো? অর্জুন আর তুবড়ির ভেতরে কি সব ঠিক হয়ে গেল? বিরহে একটু প্রেম বেড়েছে বোধহয়। আজকে তো আবার দুজনে এক ঘরে একসঙ্গে থাকবে। না, ওদেরকে একসাথে থাকতে দেওয়া যাবে না। আমি জানতাম আপনি আমার কথা বিশ্বাস করবেন না। বিশ্বাস করাটা আমার পক্ষে সম্ভব নয়। বেশ, করতে হবে না আপনাকে আমার কথায় বিশ্বাস, কিন্তু যেদিন সবকিছুর প্রমাণ পাবেন, যেদিন নিজের চোখে সব সত্যিটা দেখতে পাবেন বা নিজে কানে পুরোটা শুনবেন, সেদিন যেন চুপ করে থাকবেন না। আপনাকে আমি একটা কথা বলতে পারি, যারা ভালোবাসার মানুষ হয়, তাদের অন্যায়টা মেনে না নিয়ে বরং তাদের ভুল বা অন্যায়টা শুধরে দেওয়াই কিন্তু ভালোবাসার মানুষের কাজ। আপনারা এত রাতে? জানি তোমাদেরকে এইভাবে এখন ডিস্টার্ব করা উচিত নয়, কিন্তু একটা কথা না বললেই নয়। তুবড়ি, তুমি প্লিজ আমাকে ভুল বোঝো না। আবার কি হলো নিশা? দেখ না অর্জুন, সমানে কেঁদে যাচ্ছে। আমি কত করে ওকে বলছি, সমানে বলছে যে আমি ওদের মাঝখানে চলে এলাম। আমি বোঝাচ্ছি যে তুই ওদের মাঝখানে আসিসনি, এসেছে অন্য কেউ। না মামি, আমি এসেছি ওদের মাঝখানে, তাই জন্যই তো আমি তুবড়ির কাছে ক্ষমা চাইতে এসেছি। তুবড়ি, বিশ্বাস করো, আমি যদি আগে জানতাম যে তোমাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক আছে, তাহলে আমি এখানে কোনোদিন আসতামই না। তোমাদের সম্পর্ক কথা জানতাম না বলেই সেদিন ওইভাবে গয়নার দোকানে এরকম আচরণ করে ফেলেছিলাম। আমি সবকিছুর জন্য তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। ঠিক আছে, এসব কথা আপনাকে এখন ভাবতে হবে না। অর্জুনকে আজকে বাগানে একা বসে থাকতে দেখে আমার খুব কষ্ট হয়েছিল। মনে হয়েছিল তোমাকে বিয়ে করেও ভালো নেই। তুমি বিশ্বাস করো, আমাদের ভেতরে কোনো সম্পর্কই নেই। আমাদের তো এর আগে কোনোদিনও আলাপই হয়নি। বিয়ে ঠিক হয় আর তারপরেই যা আলাপ আর ঘনিষ্ঠতা। ঠিক আছে, এসব কথা এখন থাক। দেখেছিস নিশা, আমি বলেছিলাম না তুবড়ি কিচ্ছু মনে করবে না। যা, এবার যেটা বলতে এসেছিলি সেটা বল। দেখো, আমি তোমাদের বন্ধু হয়ে
নিজের ভুলটা শোধরাতে চাই তুবড়ি। মানে বলছি, আমি সবটা বুঝিয়ে বলছি। দেখো, তোমাদের যেইভাবে বিয়ে হওয়ার কথা ছিল সেইভাবে তো হয়নি, কারণ বউ তো শ্বশুরবাড়ি রাতের বেলা আসে না, কিন্তু তোমাকে তো আসতে হয়েছে। আর সেই হিসেবে তো আজকে তাহলে তোমাদের বাসর রাত হওয়ার কথা না। আর তুমি যদি আমাকে ভুল না বোঝো তাহলে অনুমতি দাও, তোমাদের বাসর রাতটা আমরা এখানেই করব। না না, থাক, এসবের কোনো দরকার নেই। আর এমনি তো আমার কিছু ভালো লাগছে না এখন। অর্জুন, তোমার ভালো লাগছে না বলে ওর বাসর ঘর হবে না? অর্জুন, একটা মেয়ের জীবনে বাসরাত কতটা স্মরণীয় তুই তুই তো বুঝছিস না। হ্যাঁ, আর তুমি একটা মেয়েকে বিয়ে করে এনে না, তাকে এইভাবে অবহেলা করতে পারো না। এটা এটা মেয়েদের ইমোশন, আর তুমি সেটা বুঝবে না। তবে আমরা আজকে খুব আনন্দ করব, আর আমাদের ভেতরে সব ভুল বোঝাবুঝি মিটে যাক। কিন্তু আপনি তো অসুস্থ। তেমন কিছু নয়, কিন্তু হ্যাঁ, একটা সেটব্যাক হয়েছিল। কিন্তু আমরা আজকে সবাই মিলে খুব আনন্দ করব, বাসর রাত জাগবো, দেখবে আমার মন ঠিক হয়ে যাবে। মামি যাও না, বাকিদেরকে ওটা কেন, আমরা কেন একা একা কেন? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। একিলা বন্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে আনন্দ বসন্ত সমাগমে। একিলা বন্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে। খুব সুন্দর জিজু, খুব সুন্দর। এই বটে, দেখ না, মিস্ত্রি তো এখনো একটাও কল করলো না। আচ্ছা, ওর কি মনে হচ্ছে না যে আমরা ওকে নিয়ে চিন্তা করছি? এই আমি একটা কল করি। এই না 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 না, ও তো নতুন বাড়িতে গেছে, এখন কল করেছি। তুই চিন্তা করিস না গো, সময় হলে ও ঠিক কল করবে, তুই চিন্তা করিস না। আমি বলছি কি, আজকে এসবের আর কোনো দরকার নেই। মানে বাড়িতে তো কারোরই মুড ঠিক নেই, এই অবস্থায় এসব না করে বরং ওদের দুজনকে একটু একা ছেড়ে দিয়ে ওরা একটু কথা বলুক, সেটাই বেটার হবে। এখন চলো আমরা সবাই চলে যাই। আরে দাঁড়াও, তুমি বললে কি করে হবে? যার বিয়ে সে বলুক। কি তুবড়ি, আমরা সবাই চলে যাই? দেখো, এখানে যা কিছু করছিস তা কিন্তু তোমার ভালো লাগার জন্য করছি। তোমার যদি ভালো না লাগে তাহলে চলে যাচ্ছি আমরা। বলছি কি, আমি নাচবো। হ্যাঁ, চলো তুমি আমার সাথে নাচো। না না প্লিজ, আমি কিন্তু তুবড়ি, সেটা একটা করতেই হবে, বাসর ঘর বলে কথা। যে কথা বলার জন্য আসা, আপনার দুই মেয়েকে আমার দুই ছেলের সঙ্গে বিয়ে দিয়ে আমি নিয়ে যেতে চাই। আমার মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা কর, তুই এই বিয়ে করবি, নাহলে তুই আমার মোড়া মোড়া মুখ দেখবি।
আপনি আমায় যতই মিথ্যে কথা বলে থাকুন না কেন, আমি জানি আমাকে আপনি সত্যি মন থেকে ভালোবেসেছেন, আর সেই ভালোবাসার মর্যাদা আমি রাখবই। তোমাকে আমি নিজের থেকেও বেশি ভালোবেসেছি তুবড়ি, কিন্তু আজ তোমাকে কেমন অচেনা লাগছে। প্রথম রাত বাসরে ওদের একা কাটাতে দিইনি। কাল নিয়ম অনুযায়ী কাল রাত্রি, কাল তো আলাদাই থাকবে। আর তারপরে ওদের জীবনের প্রতি রাতকেই আমি কাল রাত্রি বানাবো। গুড মর্নিং চিত্রা। গুড মর্নিং, গুড মর্নিং। অর্জুন, তোমার সঙ্গে আমার একটু কথা আছে। হ্যাঁ, কি কথা? এখানেই বলুন না। আমার কিছু কথা জানার আছে তোমার কাছে, কিন্তু সেটা গোপনীয় কিছু নয়। মা, এই যে তুবড়ি এসছে। আয় আয়। আমি আপনাদের কিছু হেল্প করতে পারি? ছোট বৌমা, খাবারগুলো একটু দিয়ে দাও না সবাইকে। হ্যাঁ মা, এক্ষুনি দিচ্ছি। ইয়ে কাকাবাবু, আপনি যেন কি বলবেন বলছিলেন অর্জুনকে? হ্যাঁ অর্জুন, আমাদের বিয়েটা মানে সবটা নিয়ম মেনেই হয়েছে তো?